যে ভিডিওতে প্রথম আমি এনট্রপি সম্পর্কে বলেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত তাপ কিউ ভাগ যে তাপমাত্রায় সেই তাপ যুক্ত হয়েছিল সেই তাপমাত্রা টি। আর তারপর এটা আসলেই যৌক্তিক কিনা সেটা বোঝার জন্য আমরা একটা পরীক্ষা করেছিলাম, আর সেটা আমরা করেছিলাম কার্নো চক্রের মাধ্যমে। এখানে আমি আবার রাখছি কার্নো চক্রটা যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে এই পিভি ডায়াগ্রামে আমরা দেখিয়েছিলাম যে আমরা এই বিন্দু থেকে শুরু করেছিলাম, এরপর সমষ্ণ প্রক্রিয়ার সাহায্য নিয়েছি, আমরা পিস্টন থেকে পাথর সরিয়ে নিয়েছি যার ফলে সিস্টেমের আয়তন বেড়ে গেছে এবং চাপ কমে গেছে। এর দিক ছিল বাম দিক থেকে ডান দিকে। আর তারপর আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাহায্য নিয়েছি যেখানে সিস্টেমে কোনো তাপের আদান প্রদান হয়নি, যার ফলে আমাদের গতিপথটা হয়ে যায় এরকম। আর তারপর আমরা আবার পাথর যোগ করি আরেকটা সমষ্ণ প্রক্রিয়ার মাধ্যমে, যার ফলে আরেকটা সমষ্ণ রেখা আমরা পেয়ে যাই। এই পথে আমরা আবার ফিরে যেতে থাকি, আর তারপর আবার আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাহায্য নিই এবং আরও পাথর যোগ করি। আর এভাবে এক সময় আমরা আবার আমাদের শুরুর অবস্থানে ফিরে আসি। আর বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে এখানে যদি তাপ যোগ করা হয়, এখানে ধরা যাক তাপমাত্রা T1, আর এখানে তাপমাত্রা ধরা যাক T1-এর চেয়ে কম T2, আর এখানে Q1 পরিমাণ তাপ যোগ করা হচ্ছে আর এখানে Q2 পরিমাণ তাপ বের হয়ে যাচ্ছে। আর যেহেতু এই দুটোই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই এই দুই ক্ষেত্রে তাপের আদান প্রদান হচ্ছে না। আর তখন এই কার্নো চক্র থেকে এই সূত্র অনুযায়ী বলা যায় যে এনট্রপির পরিবর্তন শুরুর পর পুরো চক্রটা ঘুরে আবার প্রথমে ফিরে আসার পর এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ইজ ইকুয়াল টু Q1 ভাগ T1 ভাগ T1 প্লাস Q2 ভাগ T2। আর তারপর আমি দেখিয়েছিলাম যে এটা সমান 0, যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। কারণ যদি সত্যি এনট্রপি কোনো অবস্থা নির্দেশক হয়ে থাকে, এনট্রপি এস যদি কোনো অবস্থা নির্দেশক হয়ে থাকে, তবে এটা কখনোই আমাদের যাত্রাপথের ওপর নির্ভর করবে না, নির্ভর করবে শুধু অবস্থার বিভিন্ন নির্দেশকগুলোর উপরে। আমরা যেদিক দিয়েই ঘুরে ফিরে আসি না কেন, শুরুর বিন্দুতে ফিরে আসলে এনট্রপির মানের পরিবর্তন 0 হবে। কিন্তু সেখানে আমি যা দেখিয়েছিলাম তা থেকে এটা প্রমাণ হয় না যে এটা সবসময় সত্যি। এটা শুধু কার্নো চক্রের জন্য সত্যি, এটুকু বলা যায়। আর এটা কার্নো চক্রের জন্য সত্যি কারণ কার্নো চক্র রিভার্সিবল বা বিপরীতমুখী। খুবই ছোট্ট একটা ব্যাপার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার প্রথম ভিডিওতেই দেখানো উচিত ছিল, কার্নো চক্রের প্রমাণ নিয়ে কথা বলতে বলতেই বোধ হয় তখন এটার কথা মনে ছিল না। তো যাই হোক, এটা রিভার্সিবল বা বিপরীতমুখী কেন তা বলার আগে রিভার্সিবিলিটি মানেটা আসলে কি সেটা একটু খুলে বলছি। আমরা জানি যে এরকম একটা যাত্রা পথ বের করার জন্য সিস্টেমটাকে অবশ্যই সাম্যাবস্থার খুবই কাছাকাছি থাকতে হবে পুরোটা সময় জুড়ে। আর সেটা বোঝানোর জন্যই আগের ভিডিওগুলোতে আমি একটা পিস্টনওয়ালা সিলিন্ডার নিয়ে আলোচনা করেছি, যার ভেতরে রয়েছে কোনো একটা গ্যাস, আর ওপরে বড় একটা পাথর রাখার বদলে আমরা ছোট ছোট অনেকগুলো পাথর নিয়ে একটা একটা করে সরিয়েছি, যাতে সিস্টেমটা সবসময় সাম্যাবস্থার খুবই কাছাকাছি থাকি। আর এরকম পদ্ধতিকে বলা হয় কোয়াজাই স্ট্যাটিক প্রসেস। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আর কোয়াজাই স্ট্যাটিকের মানে হচ্ছে প্রায় এক, অর্থাৎ সাম্যাবস্থার খুবই কাছাকাছি, যাতে করে সিস্টেমের বিভিন্ন ম্যাক্রো স্টেটগুলো সহজে বের করা যায়। কিন্তু শুধু এর মাধ্যমেই রিভার্সিবিলিটি আসবে না, তার জন্য সিস্টেমকে একই সাথে কোয়াজাই স্ট্যাটিক এবং ঘর্ষণমুক্ত হতে হবে, ঘর্ষণমুক্ত বা ফ্রিকশনলেস হতে হবে, তবেই সিস্টেমটা রিভার্সিবল বা বিপরীতমুখী হবে। আর ফ্রিকশনলেস বা ঘর্ষণমুক্ত মানে হলো, ধরুন এই সিস্টেমটায় ধরা যাক এর পিস্টনটা আরেকটু মোটা, তো যখন এই পিস্টন সিলিন্ডারের দেয়ালকে স্পর্শ করবে, বাস্তবে সবসময় এরকম ক্ষেত্রে ঘর্ষণের সৃষ্টি হবে, আর তখন এর অণুগুলো আরও বেশি করে কাঁপতে থাকবে, আর এই কাঁপুনির ফলে কিছু পরিমাণ গতিশক্তি বা তাপের উদ্ভব হয়। তাই সাধারণত ঘর্ষণের ফলে কিছু পরিমাণ তাপ কিউ এর উদ্ভব ঘটে, কিউ পরিমাণ তাপ উৎপন্ন হবে। আর যখন আমরা পাথর সরানো শুরু করব, প্রথম পাথর সরানোর পরে হয়তো কিছুই ঘটবে না, কারণ হয়তো সেটা ঘর্ষণ বলকে ছাড়িয়ে যেতে পারবে না। তো ধরা যাক কিছু পাথর সরানোর ফলে এক সময় পিস্টনটা একটু ওপরে উঠে গেল, কিছু পাথর সরানোর ফলে এক সময় পিস্টনটা একটু ওপরে উঠে গেল। আর যেহেতু এখানের বিপরীতমুখী বল দুটো, অর্থাৎ পাথরগুলোর দেয়া নিম্নমুখী বল আর গ্যাসের দেয়া ঊর্ধ্বমুখী চাপ প্রথমে সমান ছিল, তাই পাথর সরানোর পর গ্যাসের চাপের কারণে পিস্টন ওপরে উঠে যাওয়ায় তাপের উদ্ভব ঘটে।
তাই যদি আবার পাথর যোগ করা হয় তবে ঘর্ষণের কারণে পুরোপুরি আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ ঘর্ষণের কারণে চলাচল সবসময় বাধাগ্রস্ত হবে। তাই কোনো সিস্টেমকে বিপরীতমুখী হতে হলে কিছু পাথর সরানোর পর আবার অতগুলো পাথর যোগ করার পর সিস্টেমকে অবশ্যই একদম ঠিক আগের জায়গায় ফিরে আসতে হবে। কিন্তু বাস্তবে ঘর্ষণের কারণে কখনোই পুরোপুরি আগের জায়গায় ফেরা সম্ভব নয়, কারণ পিস্টনটা সবসময় কিছুটা ঘর্ষণের সম্মুখীন হবে। তাই কোনো সিস্টেমকে বিপরীতমুখী হতে হলে অবশ্যই তাকে ঘর্ষণ মুক্ত বা ফ্রিকশনলেস হতে হবে। আর আমরা জানি যে কার্নোচক্র বিপরীতমুখী বা রিভার্সিবল, তাই বাস্তবে কখনোই এমন কোনো ইঞ্জিন বানানো সম্ভব নয় যা পুরোপুরি কার্নোচক্রের মতো কাজ করবে। আর আমি আগেও বলেছি যে কার্নো ইঞ্জিন থিওরিটিক্যালি সবচেয়ে কার্যকর ইঞ্জিন। যদি কেউ তার চেয়েও বেশি কার্যকর কোনো ইঞ্জিন তৈরি করতে পারে তবে সেটা হবে চিরস্থায়ী শক্তির ইঞ্জিন বা পারপেচুয়াল এনার্জি ইঞ্জিন। আর কার্নো ইঞ্জিন সবচেয়ে কার্যকর ইঞ্জিন হওয়ার কারণ হলো এটা সম্পূর্ণ ঘর্ষণমুক্ত। তাই বাস্তবে কোনো ইঞ্জিন যত ঘর্ষণমুক্ত হবে তা ততটাই কার্যকর হবে। তো যাই হোক, এখানে এই এন্ট্রপির সমীকরণটা তখনই প্রযোজ্য হবে যখন সিস্টেমটা বিপরীতমুখী হবে। সিস্টেম যদি বিপরীতমুখী বা রিভার্সিবল না হয় তবে এটা প্রযোজ্য হবে না। এবারে সেরকমই একটা বিপরীতমুখী নয় এরকম একটা প্রক্রিয়া আমি দেখাবো। তো তাহলে আরেকটা পিভি ডায়াগ্রাম আঁকবো আমি এখন। আর এখানে আমি খুবই সাধারণ একটা পরীক্ষা করব যেটা বিপরীতমুখী প্রক্রিয়া হবে না। তো চলুন তাহলে দেখা যাক। তো তাহলে ধরা যাক এই পিভি ডায়াগ্রামে এই বিন্দু থেকে আমরা শুরু করলাম, আর ধরা যাক এটা হলো আমাদের সিস্টেম, যেটা একটা সিলিন্ডার, এর ওপরে একটা পিস্টন, তার উপর কিছু পাথর। কিন্তু পিস্টনটা ঘর্ষণমুক্ত নয়। যখন এটা ওঠানামা করে তখন সামান্য তাপের উদ্ভব হয়। ওপর নিচে যেদিকে এটা যাক না কেন দুই ক্ষেত্রেই কিছু পরিমাণ তাপের উদ্ভব ঘটে। তো ধরা যাক সেই তাপ হলো কিউ, ওপরে বা নিচে যেদিকেই যাক না কেন। তো ধরা যাক সিস্টেমটাকে আমরা একটা রিজার্ভয়ারের উপরে নিলাম, অর্থাৎ আমরা সমষ্ণ প্রক্রিয়ার সাহায্য নেব। ধরা যাক রিজার্ভয়ারের তাপমাত্রা T1। এবার পাথর সরানো শুরু করা যাক। পাথর সরানো শুরু করলে আমরা একটা সমষ্ণ রেখা পাবো, সেই রেখা বরাবর আমরা চলতে থাকব। তো ধরা যাক এখানে এসে এক সময় পৌঁছলাম। আর এখানে একটা জরুরি কথা আমাদের মনে রাখতে হবে, যেহেতু এখানে ঘর্ষণ হচ্ছে তাই এটা ঘর্ষণমুক্ত হলে যতটা যাওয়ার কথা এখন আমরা তার চেয়ে কম দূরত্ব যাব। যদি ঘর্ষণ না থাকতো তবে আমরা আরেকটু বেশি এগোতাম। তো যাই হোক, এখন ধরা যাক যে পাথর সরানোর ফলে আমরা এখান থেকে এখানে আসলাম। আর তারপর আমরা আবার কিছু পাথর যোগ করে আবার ঠিক আগের অবস্থানে ফিরে যেতে চাই। যদিও বাস্তবে আগের অবস্থায় ফিরে যাবার জন্য যতগুলো পাথর সরানো হয়েছিল তার চেয়ে কিছু বেশি পাথর যোগ করতে হবে। তো যাই হোক, ধরা যাক আমরা আবার ঠিক শুরুর বিন্দুতে ফিরে আসলাম। তাহলে মোট আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ টোটাল সমান হবে 0, যেটা আবার সমান হবে প্রসারণের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ অফ এক্সপ্যানশন। প্রসারণের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডান দিকে যাবার সময়, প্লাস ডেল্টা ইউ অফ কন্ট্রাকশন বা সংকোচনের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা হচ্ছে বাম দিকে যাবার ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই দুটোর যোগফল এজন্য 0 হতে হবে, কারণ যেহেতু আমরা ঠিক আগের বিন্দুতে ফিরে গেছি তাই এই দুটোর যোগফল 0 না হলে মোট আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হবে না। তাহলে ডেল্টা ইউ অফ এক্সপ্যানশন সমান কি হবে? প্রসারণের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসলে কতটুকু? ডেল্টা ইউ অফ এক্সপ্যানশন বা প্রসারণের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত তাপ বা অ্যাডেড হিট QA মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ। তাহলে সিস্টেম দ্বারা কৃত কাজ W, আর সেই কাজের পরিমাণ হলো এই রেখার নিচের অংশের ক্ষেত্রফল। আর তারপর হবে প্লাস ঘর্ষণের ফলে যুক্ত তাপ। ঘর্ষণের ফলে কিছু তাপ যুক্ত হবে, অন্য রঙে লিখছি এটা, প্লাস ঘর্ষণ বা ফ্রিকশনের ফলে যুক্ত তাপ QF। তাহলে ডেল্টা ইউ অফ এক্সপ্যানশন বা প্রসারণের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান সিস্টেমে যুক্ত তাপ QA মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ W প্লাস ঘর্ষণের ফলে যুক্ত তাপ QF। আবারও বলছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে, প্রসারণের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হবে রিজার্ভয়ারের মাধ্যমে সিস্টেমে যুক্ত তাপ QA মাইনাস সিস্টেম যেটুকু কাজ করেছে সেটা অর্থাৎ W প্লাস
প্রসারণের ফলে যেটুকু কৃতকাজ হয়েছে সেটা প্লাস ঘর্ষণের ফলে উৎপন্ন বা যুক্ত তাপ। আসলে এটা যুক্ত তাপও নয়, আসলে তাপটা সিস্টেম থেকে সৃষ্টি হচ্ছে, পিস্টনটা ওপরে ওঠার সময় ঘর্ষণ থেকে। আর বিপরীতমুখী প্রক্রিয়ায় কিন্তু এই ঘর্ষণজনিত তাপ নিয়ে আমাদের চিন্তা করতে হয়নি, এখানে পার্থক্য শুধু এটুকুই। আর সংকোচনের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? সংকোচন বা কন্ট্রাকশনের ফলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউসি সমান হবে যেটুকু তাপ সিস্টেম থেকে রিজার্ভয়ারে চলে যায় যখন পিস্টন নেমে যায় সংকোচনের সময়। যদি রিজার্ভার না থাকতো তবে তাপমাত্রা বেড়ে যেত, তাহলে সংকোচনের ফলে যেটুকু তাপ বের হয়ে যায় সেটা সিস্টেম রিজার্ভয়ারকে দিয়ে দিচ্ছে। এখানে আমরা ধরে নেব যে সব তাপই ধনাত্মক, তাহলে যখন আমরা তাপ বের করে দিচ্ছি তখন সেটা হবে ছেড়ে দেওয়া বা রিলিজড তাপ মাইনাস কিউ আর। ধরা যাক এটা ধনাত্মক কোনো সংখ্যা, যখন আমি এটা বের করে দিচ্ছি তখন এখানে মাইনাস হবে। আশা করি ব্যাপারটা সবাই বুঝে গেছেন। প্লাস সিস্টেমের ওপর কৃতকাজ, আমরা ধরে নিচ্ছি যে কাজ সবসময় ধনাত্মক, তাই যখন সিস্টেম কাজ করবে সেটা হবে মাইনাস কাজ, আর যদি সিস্টেমের ওপরে কাজ করা হয় তবে সেটা হবে প্লাস কাজ। আর এই ক্ষেত্রেও ঘর্ষণের ফলে সিস্টেমে তাপের উদ্ভব হচ্ছে, তাই আগের মতো এখানেও ঘর্ষণের ফলে উদ্ভূত তাপ কিউএফ যোগ হবে। পিস্টনটা ওপর নিচে যেদিকেই যাক না কেন তাতে ঘর্ষণ হবেই, ফলে তাপের উদ্ভব হবে। তো আমরা এখানে বাম থেকে ডানে এসেছি, আবার বামে শুরুর বিন্দুতে ফিরে গেছি, তাই এগুলোর যোগফল 0 হতে হবে, অর্থাৎ এগুলো সব যোগ করলে তার উত্তর 0 হতে হবে। তাহলে এগুলো যোগ করা যাক। কিউ এ মাইনাস কিউ আর অর্থাৎ যুক্ত তাপ মাইনাস ছেড়ে দেওয়া তাপ, এই দুটো ডাব্লিউ চলে যাবে, প্লাস অন্য রঙে লিখছি আমি, প্লাস 2 গুণ ঘর্ষণের ফলে উদ্ভূত তাপ কিউ এফ সমান 0 হতে হবে। পরের লাইনে চলে যাচ্ছি। এবার এটাকে লেখা যায় যে কিউ এ মাইনাস কিউ আর ইজ ইকুয়াল টু মাইনাস 2 কিউ এফ। তারপর এগুলোকে একটু এদিক ওদিক করলে আমরা পেয়ে যাব কিউ আর মাইনাস কিউ এ ইজ ইকুয়াল টু 2 কিউ এফ। প্রশ্ন হলো এটা আমরা কেন করলাম? কারণ আমরা এমন একটা সিস্টেম নিয়ে পরীক্ষা করতে চেয়েছি যেটা বিপরীতমুখী নয়। এটা তেমনই খুব সাধারণ একটা বিপরীতমুখী প্রক্রিয়া। আমি আগে বলেছিলাম যে এনট্রপির পরিবর্তন ডেল্টা এস, আর এটা সমান আমরা প্রমাণ করেছিলাম যে কিউ ভাগ টি। তখন আমি বলেছিলাম যে একে অবশ্যই বিপরীতমুখী হতে হবে, আর এখন আমি দেখাবো যে এটা যদি বিপরীতমুখী না হয় তবে কি হবে। চলুন দেখা যাক কি হয়। তো আমি নিচে করছি। তো এখানে সব কিছুকে টি দিয়ে ভাগ করা যাক, উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করে দেব আমরা, কারণ পুরোটা সময় আমাদের তাপমাত্রা স্থির ছিল, কারণ নিচে সবসময় একটা রিজার্ভার ছিল। তাহলে উভয় পক্ষকে টি দিয়ে আমরা ভাগ করে দিলাম। তো হিসাব করলে দেখা যাবে যে এইটুকু হবে এনট্রপির পরিবর্তন ডেল্টা এস। এটুকু তো আসলে সিস্টেমে যুক্ত নেট তাপ, তাহলে এটুকু হলো সিস্টেমে যুক্ত তাপ বা হিট অ্যাডেড টু দ্য সিস্টেম। লিখছি আমি হিট অ্যাডেড টু দ্য সিস্টেম ভাগ যেই তাপমাত্রা সেই তাপ সিস্টেমে যুক্ত হয়েছিল সেই তাপমাত্রা টি, যার মান ধনাত্মক। যদিও আমরা ঠিকই পিভি ডায়াগ্রামে শুরুর বিন্দুতে ফিরে এসেছি, তাই যে প্রক্রিয়া বিপরীতমুখী নয় সেক্ষেত্রে এটা যৌক্তিক কোনো অবস্থা নির্দেশক হতে পারে না। শুধুমাত্র বিপরীতমুখী বা রিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রেই এটা সত্যি হবে। এখন প্রশ্ন আসতে পারে যে শুধু বিপরীতমুখী প্রক্রিয়ার ক্ষেত্রেই আমরা এনট্রপি নিয়ে আলোচনা করব? উত্তর হচ্ছে না, যে কোনো ক্ষেত্রেই এনট্রপি নিয়ে আলোচনা করা সম্ভব। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি। তো ধরা যাক আমরা বিপরীতমুখী নয় এমন কোনো একটা প্রক্রিয়া নিয়ে এবার চিন্তা করব, যেটা শুরু হচ্ছে ধরা যাক এখান থেকে আর শেষ হচ্ছে এখানে। আর এক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত সেটা আমাদের বের করতে হবে। আর এটা কিন্তু বিপরীতমুখী প্রক্রিয়া নয়, হয়তো এর গতিপথটা এরকম হবে। এই পথটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কোয়াজাইস্ট্যাটিক প্রসেস ছিল না। যদি এর এনট্রপির পরিবর্তন আমরা বের করতে চাই তাহলে এতে কত তাপমাত্রায় কতটুকু তাপ যুক্ত হয়েছে সেটা নিয়ে আমাদের একটুও ভাবার দরকার নেই। আমরা প্রথমে দেখব যে কোনো বিপরীতমুখী প্রক্রিয়ার জন্য পথটা কীরকম হতো যদি এখান থেকে আমরা এখানে আসতাম। তো হয়তো পথটা এরকম হতো, সরি একটু ভালো করে আঁকি। হয়তো সেই বিপরীতমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে পথটা এরকম হতো। সেই রিভার্সিবল বা বিপরীতমুখী প্রক্রিয়ায় যুক্ত তাপ ভাগ তখনকার তাপমাত্রা সমান হতো সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন।
আর এই এনট্রপির পরিবর্তনকে আমরা প্রকাশ করব এস ফাইনাল দিয়ে, এস ফাইনাল, আর ধরা যাক এটা এস ইনিশিয়াল বা প্রাথমিক। এটা কিন্তু দুই সিস্টেমের ক্ষেত্রেই এক হবে। আমরা এটা বের করার জন্য বিপরীতমুখী নয় এমন প্রক্রিয়া সাহায্য নেব না, আমরা শুধু বিপরীতমুখী প্রক্রিয়ার তাপ ও তাপমাত্রার মাধ্যমে এনট্রপির পরিবর্তন বের করব। আশা করি সবার বোঝা হয়ে গেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাপগতিবিদ্যায় এনট্রপির পরিবর্তন মানে হলো বিপরীতমুখী প্রক্রিয়ায় যুক্ত তাপ ভাগ যে তাপমাত্রায় তা যুক্ত হয়েছিল সেটা, অন্য কোনো ক্ষেত্রে হলে হবে না। যদি বিপরীতমুখী প্রক্রিয়া না হয় তাহলে কিন্তু এটা প্রযোজ্য নয়। তো যাই হোক, পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।